ঝরাপাতার আরও একটি পর্বে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভা। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। মূলত কবি হিসেবেই তার প্রতিভা বিশ্বময় স্বীকৃত। 1913 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনা পত্রিকায় 1299 সালের মাঘ মাসে। শুরু হচ্ছে আজকের গল্প শুভা। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল, তখন কে জানত সে বোবা হবে। তার দুটি বড় বোনকে সুকেশিনী, সুহাসিনী নাম দেওয়া হয়েছিল। তাই মিলের অনুরোধে তার বাপ ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে। এখন সকলে তাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হয়ে গেছে। এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে। যে কথা কয় না, সে অনুভব করে, এটা সকলের মনে হয় না। এই জন্য তার সাক্ষাতেই সকলে তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। সে যে বিধাতার অভিশাপ স্বরূপে তার পিতৃগৃহে এসে জন্মগ্রহণ করেছে, এই কথা সে শিশুকাল হতে বুঝে গিয়েছিল। তার ফল এই হলো, সাধারণের দৃষ্টিপথ হতে সে নিজেকে গোপন করে রাখত সর্বদাই, এবং তা চেষ্টা করত। মনে করত, আমাকে সবাই ভুললে বাঁচি। কিন্তু বেদনা কি কেউ কখনো ভোলে? পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল। বিশেষত তার মা তাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলে মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসতেন। কিন্তু মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন। শুভার কথা ছিল না, কিন্তু তার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটো কালো চোখ ছিল, এবং তার ওষ্ঠাধর ভাবের আভাস মাত্রে কচি কিশলয়ের মতো কেঁপে উঠত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি, সেটা আমরা অনেকটা নিজের চেষ্টায় করে নিতে থাকি, কতটা তর্জমা করার মতন। সকল সময়ে ঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করতে হয় না। মন আপনি তার উপরে ছায়া ফেলে। ভাব আপনি তার ওপর কখনো প্রসারিত, কখনো মুদিত হয়, কখনো উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, কখনো ম্লানভাবে নিভে আসে, কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চেয়ে থাকে, কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতন দিকবিদিকে ঠিকরিয়ে ওঠে। মুখের ভাব বই আজন্মকাল, যার অন্য ভাষা নাই, তার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে এক প্রকার ভয় করত, তার সঙ্গে খেলা করত না। সে নির্জনে দুপুরের মতো শব্দহীন ও সঙ্গীহীন। গ্রামের নাম চণ্ডীপুর। নদীটি বাংলাদেশের একটি ছোট্ট নদী। গৃহস্থ ঘরের মেয়েটির মতো বহুদূর পর্যন্ত তার প্রসার নয়। নিরলসা তন্বী নদীটি আপন কুল রক্ষা করে কাজ করে চলেছে। দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তার যেন একটা না একটা সম্পর্ক আছে। দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায় ঘন উচ্চ তট, নিম্নতল দিয়ে গ্রামলক্ষ্মী স্রোতস্বিনী আত্মবিস্মৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে নিজের অসংখ্য কল্যাণ কার্যে চলেছে। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই। তার বাঁখারির বেড়া
আটচালা, গোয়ালঘর, ঢেকিশালা, খড়ের স্তূপ, তেঁতুলতলা, আম, কাঁঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেই দৃষ্টি আকর্ষণ করে। এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কারো নজরে পড়ে কিনা জানি না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সেই নদী তীরে এসে বসে। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করে দেয়, যেন তার হয়ে কথা বলে। নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর সমস্ত মিশে চারিদিকে চলাফেরা আন্দোলন কম্পনের সঙ্গে এক হয়ে সমুদ্রের তরঙ্গরাশির মতো বালিকার চির নিস্তব্ধ হৃদয় উপকূলের নিকটে এসে ভেঙে ভেঙে পড়ে। প্রকৃতির এই বিবিধ শব্দ এবং বিচিত্র গতি, এটিও বোবার ভাষা। বড় বড় চক্ষুপল্লব বিশিষ্ট শুভার যে ভাষা, তারই একটা বিশ্বব্যাপী বিস্তার। ঝিল্লির অপূর্ণ তৃণভূমি হতে শব্দাতীত নক্ষত্রলোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাস। এবং মধ্যাহ্নে যখন মাঝিরা জেলেরা খেতে যেত, গৃহস্থেরা ঘুমাতো, পাখিরা ডাকত না, খেয়া নৌকো বন্ধ থাকত, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থেমে গিয়ে ভয়ানক বিজন মূর্তি ধারণ করত, তখন রুদ্র মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি এবং একটি বোবা মেয়ে মুখোমুখি চুপ করে বসে থাকত, একজন সুবিস্তীর্ণ রৌদ্রে, আরেকজন ক্ষুদ্র তরুর ছায়ায়। শুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তা নয়। গোয়ালের দুটি গাভী, তাদের নাম সর্বশী ও পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তারা কখনো শোনেনি, কিন্তু তার পদশব্দ তারা চিনত। তার কথাহীন একটা করুণ সুর ছিল, তার মর্ম তারা ভাষার অপেক্ষা সহজে বুঝত। শুভা কখনো তাদের আদর করছে, কখনো ভৎসনা করছে, কখনো মিনতি করছে, তা তারা মানুষের অপেক্ষা ভালো বুঝতে পারত। শুভা গোয়ালে ঢুকে দুবাহুর দ্বারা সর্বশীর গ্রীবাবেষ্টন করে তার কানের কাছে নিজের গণ্ডদেশ ঘর্ষণ করত এবং পাঙ্গুলি স্নিগ্ধ দৃষ্টিতে তার প্রতি নিরীক্ষণ করে তার গা চাটত। বালিকা দিনের মধ্যে নিয়মিত 3 বার করে গোয়াল ঘরে যেত, তাছাড়া অনিয়মিত আগমনও ছিল। গৃহে যেদিন কোনো কঠিন কথা শুনত, সেদিন সে অসময়ে তার এই মুখ বন্ধু দুটির কাছে আসত। তার সহিষ্ণুতা পরিপূর্ণ বিষাদশান্ত দৃষ্টিপাত হতে তারা কি একটা অন্ধ অনুমান শক্তির দ্বারা বালিকার মর্মবেদনা যেন বুঝতে পারত, এবং শুভার গা ঘেঁষে এসে অল্পে অল্পে তার বাহুতে শিং ঘষে তাকে নির্বাক ব্যাকুলতার সঙ্গে সান্ত্বনা দিতে চেষ্টা করত। এরা ছাড়াও ছাগল ও বিড়াল শাবকও ছিল, কিন্তু তাদের সঙ্গে শুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না। তথাপি তারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করত। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন শুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করে সুখনিদ্রার আয়োজন করত, এবং শুভা তার গ্রীবা ও পৃষ্ঠে কোমল আঙ্গুল বুলিয়ে তার নিদ্রাকর্ষণের বিশেষ সহায়তা করত। ইঙ্গিতে এরূপ অভিপ্রায়ও প্রকাশ করত বিড়ালটি। উন্নত শ্রেণীর জীবের মধ্যে শুভার আরও একটি সঙ্গী জুটেছিল, কিন্তু তার সঙ্গে শুভার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। গোসাইদের ছোট ছেলেটি, তার নাম প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য। সে যে কাজকর্ম করে সংসারের উন্নতি করতে যত্ন করবে, বহু চেষ্টার পর বাপ মা সে আশা ত্যাগ করেছিল। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাদের উপর বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তার নিঃসম্পর্ক লোকেদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকতে পারলে তারা সরকারি সম্পত্তি হয়ে দাঁড়ায়। শহরে যেমন একাধা গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা আবশ্যক, তেমনি গ্রামে 2-4টে অকর্মণ্য সরকারি লোক থাকার বিশেষ প্রয়োজন আছে। কাজে কর্মে আমোদে অবসরে যেখানে একটা লোক কম পড়ে,
সেখানেই তাদের হাতের কাছে পাওয়া যায়। প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। এতে অনেকটা সময় সহজে কাটানো যায়। অপরাহ্নে নদী তীরে তাই প্রতাপকে এই কাজে নিযুক্ত দেখা যেত এবং এই উপলক্ষে সুভার সঙ্গে তার প্রায় সাক্ষাৎ হতো। যে কোনো কাজে নিযুক্ত থাক, একটা সঙ্গী পেলে প্রতাপ থাকে ভালো। মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই জন্য প্রতাপ সুভার মর্যাদা বুঝত। এই জন্য সকলেই সুভাকে সুভা বলতো। প্রতাপ আর একটা অতিরিক্ত আদর সংযোগ করে সুভাকে সু বলে রাখত। সুভা তেঁতুলতলায় বসে থাকত এবং প্রতাপ অনতি দূরে মাটিতে ছিপ ফেলে জলের দিকে চেয়ে থাকত। প্রতাপের একটা করে পান বরাদ্দ ছিল। সুভা তা নিজে হাতে সেজে আনত এবং বোধ করি অনেকক্ষণ বসে বসে চেয়ে চেয়ে ইচ্ছা করত প্রতাপের কোনো এটা বিশেষ সাহায্য করতে, একটা কোনো কাজে লাগতে, কোনো মতে জেনে নিতে যে এই পৃথিবীতে সে একজন কম প্রয়োজনীয় লোক নয়। কিন্তু কিছুই করবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাতে ইচ্ছা করত যা দেখে প্রতাপ আশ্চর্য হয়ে যেত। বলতো, তাই তো, আমাদের সুভার যে এত ক্ষমতা তা তো জানতাম না। মনে করো সুভা যদি জলকুমারী হতো, আস্তে আস্তে জল হতে উঠে একটা সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। প্রতাপ তার তুচ্ছ মাছ ধরা রেখে সেই মানিক নিয়ে জলে ডুব দিয়ে মরত এবং পাতালে গিয়ে দেখত রূপার অট্টালিকায় সোনার পালঙ্কে কে বসে? আমাদের বাণীকণ্ঠের ঘরের সেই বোবা মেয়ে সু, আমাদের সু সেই মণিদীপ্ত গভীর নিস্তব্ধ পাতালপুরীর একমাত্র রাজকন্যা। তা কি হতে পারত না? তা কি এতই অসম্ভব? আসলে কিছুই অসম্ভব নয়, কিন্তু তবুও সুপ্রজাশূন্য। পাতালের রাজবংশে না জন্মে বাণীকণ্ঠের ঘরে এসে জন্মেছে এবং গোসাইদের ছেলে প্রতাপকে কিছুতেই আশ্চর্য করতে পারছে না সে। সুভার বয়স ক্রমে বেড়ে উঠছে। ক্রমে সে যেন নিজেকে নিজে অনুভব করতে পারছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হতে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে নিজেকে নিজে দেখছে, ভাবছে, প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাতে সে একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে থাকত। পূর্ণিমা প্রকৃতিরও সুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জেগে বসে যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতার একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটি কথা বলতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটা নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যাভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন, লোকেও নিন্দা আরম্ভ করেছে, এমনকি এক ঘরে করবে এমন জনরবও শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলাই মাছ ভাত খায়, এই জন্য তার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হলো। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরে এসে বলল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরত। ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বোঝাতে চেষ্টা করত, বুঝতে চেষ্টা করত, কিন্তু তারা কিছুই বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নের জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল, কি রে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস না কিন্তু। বলে আবার মাছের দিকে মনোযোগ করল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধির দিকে যেমন করে তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করেছিলাম? সুভা তেমন করে প্রতাপের দিকে চাইল। সেদিন গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ
ঘুম থেকে উঠে শয়নগৃহে তামাক খাচ্ছিল। শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপালে অশ্রু গড়িয়ে পড়ল। কাল কলকাতায় যাইবার দিন স্থির হয়েছে। শুভা গোয়ালঘরে তার বাল্য সখীদের কাছে বিদায় নিতে গেল। তাদের স্বহস্তে খাইয়ে গলা ধরে একবার দু চোখে যত পারে কথা ভরে তাদের মুখের দিকে চাইল। দুই নেত্রপল্লব হতে টপ টপ করে অশ্রু জল পড়তে লাগলো। সেদিন শুক্ল দ্বাদশীর রাত্রি। শুভা শয়নগৃহ হতে বাইরে এসে তার সেই চিরপরিচিত নদী তটে লুটিয়ে পড়ল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাথাকে দুই বাহুতে ধরে বলতে চায়, তুমি আমাকে যেতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়িয়ে তুমিও আমাকে ধরে রাখো না। কলকাতার এক বাসায় শুভার মা একদিন শুভাকে খুব করে সাজিয়ে দিলেন। চুল বেঁধে খোপায় জরির ফিতা দিয়ে অলঙ্কারে আচ্ছন্ন করে তার স্বাভাবিক শ্রী যথাসাধ্য বিলুপ্ত করে দিলেন। শুভার দুই চোখ দিয়ে অশ্রু পড়ছে। পাছে চোখ ফুলে খারাপ হয় এজন্য তার মা তাকে বিস্তর ভৎসনা করলেন, কিন্তু অশ্রুজল ভৎসনা মানল না। বন্ধু সঙ্গে বর স্বয়ং কনে দেখতে এসেছেন। কন্যার মা বাপ চিন্তিত, শঙ্কিত, শশব্যস্ত হয়ে উঠলেন, যেন দেবতা স্বয়ং নিজের বলির পশু বাছি নিতে এসছেন। মা নেপথ্য হতে বিস্তর তর্জন গর্জন করে শাসন করে বালিকার অশ্রুস্রোত দ্বিগুণ বাড়িয়ে দিয়ে পরীক্ষকের সম্মুখে পাঠালেন। পরীক্ষক অনেকক্ষণ নিরীক্ষণ করে বললেন, মন্দ নয়। বিশেষত বালিকার ক্রন্দন দেখে তার হৃদয় আছে এবং হিসাব করে দেখলেন যে হৃদয় আজ বাপ মায়ের বিচ্ছেদ সম্ভাবনায় ব্যথিত হয়ে উঠেছে, সেই হৃদয় আজ বাদে কাল আমারই ব্যবহারে লাগবে। শক্তির মুক্তার ন্যায় বালিকার অশ্রুজল কেবল বালিকার মূল্য বাড়িয়েই দিল। তার আর কোনো কথা বলা হলো না। পঞ্জিকা মিলিয়ে খুব একটা শুভ লগ্নে বিবাহ হয়ে গেল। বোবা মেয়েকে পরের হস্তে সমর্পণ করে বাপ মা দেশে চলে গেলেন। তাদের জাতি ও পরকাল রক্ষা পেল। বর পশ্চিমে কাজ করে, বিবাহের অনতি বিলম্বে স্ত্রীকে পশ্চিমে নিয়ে গেল। সপ্তাহ খানেকের মধ্যে সকলেই বুঝল নতুন বউ বোবা। তাকেও বুঝল না সেটা তার দোষ নয়, সে কাউকে প্রতারণা করেনি। তার দুটি চোখ সকল কথাই বলেছিল, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। সে চারিদিকে চায়, ভাষা পায় না। যারা বোবার ভাষা বুঝত সেই আজন্ম পরিচিত মুখগুলো দেখতে পায় না শুভা। বালিকার চির নীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজতে লাগলো। অন্তর্যামী ছাড়া আর কেউ তা শুনতে পেল না। এবার তার স্বামী চোখ এবং কান পরীক্ষা করে এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করে আনল। শুনছিলেন কবিগুরুর লেখা গল্প শুভা। গল্প পাঠে আমি বিজয়। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি পর্বে নতুন কোনো কবিতা অথবা গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলের। ঝরাপাতা কবিতার ও গল্পের কথা বিজয়ের সঙ্গে। আমার গল্প এবং কবিতাগুলি শুনে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের সপ্তাহে।